শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেজন্য আমরা তাকে ছেড়ে দিব দ্রুতই, কিন্তু আমরা কিছু আন্তর্জাতিক সব জায়গা থেকে একটু করতে চাই। আপনি আশা করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারবো। আমরা শুরু করছি আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথমে একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু আপনার দৃষ্টি ফেরাতে চাই ডক্টর শফিক। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এবং তার প্রত্যুত্তরে ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পাল্টাপাল্টি যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধ যদি এখন নাও চলে, সেই যুদ্ধের ক্ষেত্রে বা এই আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান, সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? মানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের বন্ধু এবং ইসরায়েলের এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়ে থাকে। এবার কি তা যথেষ্ট মনে হয়েছে কিনা আপনার কাছে, ডক্টর শফিকুর রহমান? প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি এবং যে সমস্ত নিরীহ মানুষ বিভিন্ন দিকের গোলাবর্ষণে আক্রান্ত হয়ে, বোমায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার আপনজনদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করি। যুদ্ধ আসলে কোনো সমাধান নয়, যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ। দুনিয়ার যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না, শান্তি আসতে হবে কন্টিনিউয়াস ডায়ালগ এবং পরস্পরকে সম্মানের মধ্য দিয়ে। তো যা হয়েছে এটা তো হঠাৎ করে হয়নি, এটা একটা ধারাবাহিকতা। দীর্ঘদিন ধরে গাজার উপর, ফিলিস্তিনের উপর যা আক্রমণ চলে আসছে, প্রতিদিন সেখানে নিরীহ মানুষ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছেন। আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি। যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন, এটাই স্বাভাবিক, আমরাও নিন্দা করি। ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো? বিনা নোটিশেই, কিন্তু অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে। আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি এবং শুধু আমরা না, দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে, এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন। তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে, যে কারো আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোনো ভূমিকা নেয় তাকে দায়ী করা যাবে না, কারণ সে আক্রান্ত ব্যক্তি, রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার, এটা মানবতার ইতিহাসে স্বীকৃত, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আক্রমণ প্রতি আক্রমণ, দুই আক্রমণেই শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়নি, বিভিন্ন ধরনের আঘাত এসেছে এবং এক পর্যায়ে আমেরিকা এখানে সম্পৃক্ত হয়ে পড়লেন। অথচ আমেরিকার জায়গা থেকে যুদ্ধ থামানোর ভূমিকা নেওয়াটাই ছিল উচিত, সেটা হয়নি, বরঞ্চ যুদ্ধে জড়ায় পড়ল আমেরিকা। এবং আমেরিকাও ইসরায়েলের মতোই বরঞ্চ এর চেয়ে ভয়াবহ আক্রমণ করে বসলো ইরানের উপর। আসলে এগুলা কোনোটাইকে আমরা সমর্থন করি না। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেটুকু কনসার্ন ব্যক্ত করেছে, এটাকে আমরা যথেষ্ট মনে করি কিনা? আসলে যথেষ্ট তো হলো যে মুসলিমের পাশে সরাসরি দাঁড়াইতে পারবে, ওটা তো আমরা কেউ পারছি না। বরঞ্চ আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে নিন্দা অথবা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি। সরকার যা করেছে, আশা করি আপনার এবং আমার এই আলোচনার মাধ্যমে সরকার আরো বেশি উপলব্ধি করবে যে তাদের আরো কিছু করণীয় আছে। মাননীয় আমির, আমরা একটি বিষয়ে একটি প্রশ্ন উঠেছে, প্রশ্নটি হচ্ছে এরকম যে 13 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু সেটি আসলে এমনকি পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান, তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন। এই ক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদম চুপচাপ দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে খেপাতে চান না, সেই জন্য তারা এই ব্যাপারে আসলে এক ধরনের ধীরচল নীতি অবলম্বন করছেন। আপনি কি বিষয়টা সেভাবে দেখেন? এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন, তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না। কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে, একটা স্বাধীন দেশ হিসাবে, বিবেকবান কর্তৃপক্ষ হিসাবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে।
রাজনীতি থেকে একটু আঞ্চলিক রাজনীতিতে আসি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে, আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে, আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে, আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এইটা একটা অভিযোগ। আর ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। চুক্তি সম্পাদন হয়েছে 2টা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে। সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু 2টা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন, আমরা কিন্তু A to Z বলেছি নো, এটাই সরকারের ফাংশন হওয়া উচিত। এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে, সেখানেও আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে, বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না, একটা ভালো ইলেকশন হবে না, এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড, আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও
আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে, কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হয়। তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে, আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি, ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে 64টা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি, তারা কি স্বাধীনভাবে? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে। এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে, নাকি এটা জামাত ইসলামী প্রেসারটা দিচ্ছে, বা বিএনপি প্রেসারটা দিচ্ছে, বা এনসিপি প্রেসার? আমরা তো কোনো প্রেসারের পক্ষে নাই, আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস। আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না, আমরা চাই ফেয়ার জাস্টিস। এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে, আপনার টক শোতেই আপনি মেনি টাইমস বলেছেন, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন। আমরা কিন্তু এর পক্ষে নাই, এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন কোথাও নেই। আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যম প্রশ্নে আপনার কাছে এই 10 মাসের বিবেচনা যদি চাই বা বিচার যদি চাই, আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা? মানে যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা? জি না, সেটা আমি আসতেছি। যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড, দ্যাট ইজ লাস্ট 15.5 years, ইভেন another 2 years you can add with it, সকল কেয়ারটেকার সরকারের 2 বছর, পরবর্তী 15.5 বছর, অনেক সময় প্রেস আমাদেরকে বলতো, আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন, ওই যে কিছু করার নাই, স্ক্রিপ্ট লেখা ছিল, আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে। এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয়। তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি কনসার্নের জায়গা এখনো বিদ্যমান। কেউ কেউ এখনো তাদের উপরে আনডিউ প্রেসার দিয়ে থাকেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এটা যদি থাকে, একটা মিনিমাম রেঞ্জেও থাকে, তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না। এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে, এটা আমরা অনুভব করি। তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত। আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা, তারা যেন সাদাকে সাদাই বলেন, সাদাকে অন্তত ধূসর বানাবেন না, এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না। 5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনা, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনা পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন। কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা, বা আপনি এটা পছন্দ করেছেন কিনা, বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার, আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাহলে আপনি এটা করতেন কিনা? দেখেন, এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছে, এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন, তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা। আমি বলি অবশ্যই উচিত। তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ড গুলা একদম তাজা, ট্রমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান। হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পারসন গুলো। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই, লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি। সো এটা একদম তাজা একটা বিষয়। যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি, তাহলে ডিকেডস আফটার ডিকেডস এটাকে হিলিং করতে, রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে। অতএব মিনিমাম একটা সময় দিতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়, কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে, তারা ফাংশন গুলা করতে পারবে। 15.5 বছর তো তারা সুযোগ পেয়েছিলেন
এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে। আগের আপনার ঠিকানা থেকে, বর্তমান ঠিকানা থেকে, সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন। কেন করলেন? এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না, এই জন্যই তো করেছে। তো তারা তো 15.5 বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই। জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়ে। প্রেসের কথা বলেন, এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও। এই কাজ তো এখন আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, কি জানি বলছে। না আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, গণ হচ্ছে, তাকে হইতেই পারে, এটা এক্সেপশন। কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, ওয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে। এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা। সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই।
47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা এর চেয়েছেন। ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই, ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি। আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে 71টাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না না না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার 2-3 দিনের ঘটনা একটু আসি। আমরা 2টা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি 2018 সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে জি আপনি বলেন। আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই 3টা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন। সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, কিন্তু আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলা কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল, সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থা। এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেইটা থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা তো আগাতে পারবো না। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে, আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন
মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন। আমি হাদিসের দেই নাই, আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড়। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায়, মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া আইন, শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব আল্লাহ থেকে। এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই, ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল, মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে, রোজার পরের ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত।
প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটি আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাদ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয় না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি। এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি। এবং এটা যেগুলো শুনতেছেন, অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা, ওই যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন, তাই আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি, এই জন্য আমাদেরকে নিয়ে কসলাইতে। যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে, তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নাম্বার হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন, যেই শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না, কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে, আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না, যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এটা আচ্ছা, আমরা আরেকটা যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামায়াতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই। এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন, মানে আপনারা বয়কট করেছেন। পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে, সেটাকে আমাদের একটু বলা যাবে? না, উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন। আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন, ডেট না, একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এইটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে। এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টকের পরে, উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন। এরপরে তিনি লন্ডনে গিয়েছেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত, হইতেই পারে। এটা তো ভালো, এটা খারাপ কি? রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান। এবং বিএনপির কিছু কনসার্ন ছিল, তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হলো, জাতীয় জীবনের জন্য ভালো, জাতীয় রাজনীতির জন্য ভালো। কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি টাইমলাইন দিলেন, শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া, যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে, তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে, কিন্তু সেটা ভালো হতো। আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম, আমি মনে করি আপনার কথাগুলা লজিক্যাল, আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করবো, করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করবো, আমার উপর আস্থা রাখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই। আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে। এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে? আমি ঠিক এটা জানি না, তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায়। আর ফেব্রুয়ারিতে হলে আমি বলেছি সবার আগে, আপনি বলেছেন যে হ্যাঁ, যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট, কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য। আপনার কাছে কি মনে হয়, আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে? সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে। বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না, সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি, কাজ তো আমরা বাদ দিই না কোনো, রাইট? অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি, খেত খামার যার যেটা আছে। আমাদের জন্য কোনো সমস্যা না, রমজান কারো জন্যই সমস্যা হওয়া উচিত না। ওকে, কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে, সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে। আপনি করবেন না, আপনি ইফতার মাহফিলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন, দোয়া করে দিয়ে আসবেন, অসুবিধা কি? আপনাকে টাকা খরচ করতে হবে কেন? ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না, শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না। আপনি খাবেন, অসুবিধা কি?
দাওয়াত দিলে যাবেন, খাবেন, কথা বলবেন, মিশবেন, হাত মিলাবেন, এটাও আপনার নির্বাচনী কাজকে আগাবে, কোনো সমস্যা তো নাই। আপনি করবেন মানে ইলেকশনের ডেট না ফেব্রুয়ারি আর এপ্রিল? আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি, বেস্ট হলো ফেব্রুয়ারি, কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই? আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই, তবে এটা ক্রস করা উচিত নয়। এপ্রিল ক্রস করা উচিত না, কোন অবস্থায় উচিত হবে না। আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান, তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা? হ্যাঁ, না, আমরা ওই যে 2-3টা জিনিস বলেছি, যে বেসিক রিফর্ম, তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার, প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা, এই 3টা জিনিস যদি আমরা মিনিমাম পাই, তাহলে ডিসেম্বর কেন, সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই। ডিসেম্বর আমাদের দর্শক, আর আমরা দেখেন মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে, এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি। আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট শো করতে চাই। উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন। তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন। তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোনো ফেভারেবল টাইম না। ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে, এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে। আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি, সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতে ইসলামের সম্পর্ক। আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির, তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন। দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাতাস দেখেছিলাম। আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন। এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায়, মানে জামায়াতে ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থায় আছে? তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব, মানে আসলে অবস্থাটা কি এখন? না, আসলে সমস্যাটা আমাদের না, সমস্যা আপনাদের। আচ্ছা, মিডিয়ায় যারা আছেন তাদের। আচ্ছা, আমরা তো মুখোমুখি না, আমরা তো পাশাপাশি আছি। তো ওকে, আমরা এই যে ঐকমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, আমরা তো কোনটা বন্ধ রাখি নাই, আমরা সবটাই আছি। কিন্তু কতিপয় মিডিয়া, সবাই না, এই কুচায় কুচাইয়া টেনে টেনে সুতা বাহির করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে, জামাতের মুখামুখি বিএনপি হবে। এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না। আমাদের তো ওরকম কোনো রেশারেশির সম্পর্ক নাই। আমি হচ্ছে যে দুটা, খালি আপনি মিডিয়ার কথা বলছেন, ভালো করছেন। এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই। বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি, ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না, জামায়াতকে ফখরুলের খোঁচা, স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না, মির্জা ফখরুল। আবার আরেকটা রিপোর্ট, আবার আরেকটা পত্রিকার রিপোর্ট, জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন, জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন। তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে, আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না, মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না, আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম, কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না। না, আছে, এটা আমি অস্বীকার করব না। জি, এটা যে কিছু নাই আমি সেটা বলছি না। তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করুক, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন। তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন, রাইট? কোথায় তোমাদের ঈদের পরের আন্দোলন, কোথায় গিয়ে আশ্রয় নিবা, এই ধরনের অনেক কথাবার্তা ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। তা এটা যদি আমিও বলি, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কাউকে নিয়ে উপহাস করতে নাই। আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন, আল্লাহ একদিন তার কাছেই আপনাকে নিয়ে দাঁড় করাবেন, এবং তখন আপনি লজ্জিত হবেন। তো আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না, এমন কোনো কথা বলা উচিত। 10:42 বাজে, আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো 2-1 মিনিটের মধ্যে, এটা উত্তর দিতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে, কেউ কেউ একটা জরিপ করে, কেউ কেউ নিজস্ব। আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে? কেউ কেউ বলছেন এবার আপনারা 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয়? যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে আমরা জরিপ করেছি এবং আরো করব।
আচ্ছা। আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই, সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে। হুম হুম। আর আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে, সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন, হুম। তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব, তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তফাৎটা কতটুকু। আর যেটা বললেন যে কাউকে খাত দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া, আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না, আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা। আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা শাসক নয় ভাই, দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না, ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে? থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া, আমাদের ২৪-এর এই পরিবর্তন পাওয়া, এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি, মূল্যায়ন করি, এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয়, বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি। ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে। কোনো অন্যায়, সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে, আমি যেন অন্যায়ের সঙ্গী না হই, কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয়। ২ নম্বর, যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা, সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যোদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার। এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক, যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন, যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা, আপনারা এটা করতে থাকুন। আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত। নির্বাচন কমিশন স্বীকার করেছে, সরকার স্বীকার করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা উদ্বিগ্ন। আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, যারা বিশেষ করে প্রবাসে আছেন। ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে, আমি বারবার এগুলা বলেছি, সেগুলো আমাদের কনসার্ন, এবং আমরা কমিটেড। দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় দিয়েছেন, আপনার জরুরি কাজ আছে, নাহলে আমরা আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলার এটা সুযোগ নিতাম। ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সেই সুযোগ আরো হবে।